কতদিন কতদিন এই জঙ্গলের পথে তাকিয়ে আছি, কেউ আসে না, কেউ না, কেউ আমাকে মুক্ত করতে আসে না, কেউ সাহায্য করতে আসে না আমাকে। হঠাৎ কেউ আসলে ভয় পেয়ে পালিয়ে যেতে চায়, তখন রাগ করে আমিও তাদের ঘাড় মটকে দেই। সে ভয়ে যেন আরো কেউ আসে না, কিন্তু আমাকে মুক্তি না দিয়ে এই পথ কেউ পাড়ি দিতে পারবে না। আমার চোখ তুলে নেওয়ার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। অনেক বছর আগে মুরলী গ্রামে বাস করত খুবই সাহসী এক ব্যক্তি রবি। গ্রামের সবাই রবিকে খুব ভালোবাসতো আর ভরসা করত। সারাদিন ঘরের এত এত কাজ করেও যেন কোনো কাজ আমার শেষ হয় না। রান্না শেষ করে দেখি বাসন মাজতে হবে, বাসন মাজা শেষ হলে কাপড় ধুতে হবে। রোজ রোজ ধোয়া কাপড় কে পরে? এক কাপড় 2-3 দিন পরলে কি হয়? নিজেদের তো আর কষ্ট করে ধুতে হয় না। এই আজই শেষ, এরপর থেকে আমি আর এত কাপড় ধুয়ে দিতে পারবো না। যার যারটা সে ধুয়ে নিবে, তখন বুঝবে কেমন লাগে। ওরে বাবা রে, এটা কি? দেখে মনে হচ্ছে কোনো শাকচুন্নির মাথার চুল ভাসছে। পানিতে নামার সাথে সাথে আমাকে টেনে নিয়ে যাবে। ছোটবেলা থেকে শুনেছি, পানিতে থাকা শাকচুন্নিরা মানুষকে পানির নিচে টেনে নিয়ে তাদের রক্ত চুষে খেয়ে নেয়। পালাই আমি। কিভাবে? এভাবে দৌড়াচ্ছ কেন? কি আর বলবো ভাই, পুকুর পাড়ে গিয়েছিলাম কাপড় পরিষ্কার করতে, গিয়ে দেখি শাকচুন্নির চুল ভাসছে। ভয়ে তাই বাড়ি চলে যাচ্ছি। তাই নাকি? তাহলে তো একবার সেটা দেখতেই হয়। তোমার যা ইচ্ছে হয় করো, আমি চললাম। অকালে শাকচুন্নির হাতে প্রাণ দিতে চাই না। কি হয়েছে? তোমরা কি নিয়ে এত কথা বলছো? ভাবি নাকি পুকুরে শাকচুন্নির চুল ভাসতে দেখেছে। বলেন কি? আমার কথা বিশ্বাস না হলে তোমরা গিয়ে দেখো। আমি বাড়ি চললাম, ভয় আমার জ্বর চলে আসছে। কানু ভাই চলুন, আমরা দুজন গিয়ে দেখে আসি আসলে কি হয়েছে। ঠিক আছে, চলো। আরে সত্যি তো, কত বড় বড় চুল! মানুষের চুল তো আর এত বড় হয় না। তার মানে ভাবি মিথ্যে বলেনি। সবাইকে বিষয়টা এখনই জানাতে হবে। তা না হলে কেউ যদি ভুল করে এই পুকুরে নামে, তাহলে তো এই শাকচুন্নি তাকে সাথে সাথে পানির নিচে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছেন। এখনই গিয়ে গ্রামের সবাইকে খবর দিন। অল্প সময়ের মধ্যে পুকুর পাড়ে পুরো গ্রামের সবাই এসে ভিড় জমায়, আর তাদের মধ্যে অজানা এক আতঙ্ক তৈরি হয়। এই সরো সরো, মোড়ল মশাই এসেছেন, ওনাকে দেখতে দাও। মডেল মশাই, আপনি এসেছেন? গ্রামে এত বড় একটা ঘটনা ঘটেছে, আর আমি না এসে পারি? কই দেখি কি হয়েছে। তোমরা কেন এত ভয় পাচ্ছ? মডেল মশাই, ওই দেখুন পুকুরের মাঝখানে কত বড় চুল ভাসছে। আমাদের ধারণা এটা কোনো শাকচুন্নি বা পেত্নির চুল হবে, কারণ কোনো মানুষ এভাবে পানির ভিতর এক জায়গায় থাকতে পারবে না। ঠিক বলেছ, কিন্তু এর সমাধান করবে কে? আর আসলে এটা যে কি, তাও তো আমরা বুঝতে পারছি না। মোড়ল মশাই, আপনি কি আমাদের রবি ভাইয়ের কথা ভুলে গেলেন? তিনি ছাড়া এই গ্রামের আর কেউ এই কাজ করতে পারবে বলে আমার মনে হয় না। একদম ঠিক কথা বলেছিস। কেন, লেটেলকে সাথে নিয়ে এক্ষুনি রবির কাছে যা, ওকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে মোরাল মশাই। কখন থেকে বসে আছি, এখনো কোনো খাবার দিলে না? আমার প্রতি কি তোমার একটুও মায়া হয় না? মায়া? তাও আবার হবে কিনা তোমার প্রতি? তোমার প্রতি মায়া হওয়ার মতো কি করো? এই তো সারাদিন এর ওর উপকার করে বেড়াও। নিজের সংসারের কোনো খেয়াল আছে তোমার? কামাই করে কি এনে রেখেছো তুমি যে তোমার প্রতি আমার মায়া হবে? লোকের উপকার করা কি খারাপ নাকি? খারাপ না, কিন্তু নিজের সংসারের কোনো চিন্তা না করে অন্যের উপকার করতে যাওয়া খারাপ। আগে তো নিজেরটা ভাবতে হবে, তাই না? হ্যাঁ, তাই তো ভাবি। আর সেটা ভাবি বলে অন্যের উপকার করি। তুমি কিন্তু এসব আবোল তাবোল বলে আমাকে আরো রাগিয়ে দিও না। দেখো বউ, আমি যে লোকের উপকার করি, এতে এখন আমার কোনো উপকার না হলেও একটা সময় দেখবে ঠিকই এর ফল আমি পাবো। ভালো মানুষকে আল্লাহ কখনো নিরাশ করেন না। হয়েছে, আমাকে আর এসব বলতে হবে না। ঘরে কিছুই নেই, কটা শুকনো মুড়ি আছে, এনে দিচ্ছি, তাই চিবিয়ে কাজে যাও। আর কাজ করে বাজার নিয়ে এসো। আজ কিন্তু অন্যের উপকার করতে যেও না। ঠিক আছে, তাই দাও। রবি ভাই, তাড়াতাড়ি চলুন, মোড়ল মশাই এখনই আপনাকে ডেকেছেন। না না, উনি এখন কোথাও যাবে না, খেয়ে কাজে যাবে। না না ভাবি,
রবি ভাই না গেলে চলবেই না, রবি ভাইকে যেতেই হবে। কি হয়েছে আমাকে একটু খুলে বলো দেখি। পুকুরে শাকচুরি চুল বেশি উঠেছে, তুমি ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না, তাই মোড়ল মশাই এখনই তোমাকে ডেকেছেন। সমস্যা হয়েছে আর এখন ডেকেছে কেন? সমাধানের আর মানুষ নেই? ওনার কাজ আছে, মোড়লকে গিয়ে বলুন, উনি যেতে পারবেন না। আহা বউ, কি শুরু করলে? গ্রামের মানুষের বিপদে এমন করতে আছে নাকি? এই চল তোরা। এই লোকটা কোনোদিন আমার কথা শুনবে না। আসুক আজ বাড়িতে, মজা পুছবে। এই তো রবি চলে এসেছে। এসো বাবা রবি, দেখো শাকচুন্নি কিভাবে পুকুরের মাঝে চুল ভাসিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। মোড়ল মশাই, গ্রামের সবার মতো আপনিও কি পাগল হয়ে গেলেন? কোন শাকচুন্নি এমন পাগল হবে বলুন দেখি? মানে কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি, আজ অবধি কোনোদিন শুনেছেন দিনের বেলা শাকচুন্নি এমন করে চুল ভাসিয়ে লোকদের দেখিয়েছে? আর এত লোকের সামনে কোনো শাকচুন্নি এভাবে থাকবে? তাহলে কি এটা অন্য কিছু? আর যদি অন্য কিছু হয় তাহলে এটা কি? সেটা আমি দেখছি। রবি ভাই সাবধানে। এই দেখুন আপনারা সবাই, একটা আলগা চুল এই ডালের সাথে আটকে ছিল, আর আপনারা ভেবেছেন শাকচুন্নির চুল? সে তো ঠিক আছে, কিন্তু এত বড় আলগা চুল এখানে এলো কোথা থেকে? মোড়ল মশাই, কিছুদিন আগে গ্রামে একটা মেলা হয়েছিল, ভুলে গেছেন? সেই মেলায় আগলা চুল বিক্রি হতো। হতে পারে কেউ কিনেছিল, পরে নষ্ট হয়ে গেছে বলে এখানে ফেলে দিয়েছে। তাই হবে। সামান্য এই চুলের জন্য কি ভয়টাই না পেয়েছি আমরা। সত্যি রবি ভাই, তুমি আছো বলে আমাদের বাঁচা, তা না হলে এই পুকুর পাড়ে কেউ আর আসার সাহসই পেত না। ঠিক আছে, এখন সবার ভয় কেটে গেছে, সন্দেহ দূর হয়ে গেছে। এবার সবাই সবার ঘরে ফিরে যাও। কাজে যাওয়ার সময় তো শেষ হয়ে গেল। ওদিকে বউটাও আজ আমার উপর বেজায় রেগে আছে। এখন আর বাড়ি যাওয়া যাবে না, বাজার দিকে গিয়ে বসে থাকি। তারপর সন্ধ্যার দিকে না হয় বাড়ি যাওয়া যাবে, ততক্ষণে বউয়ের রাগও একটু কমে যাবে। সারাদিন পার হয়ে রাত হয়ে গেছে, এখনো ঘরে ফেরার নাম নেই। আসুক আজ। আর রাগ করো না বউ, এই তো আমি চলে এসেছি। চলে এসেছি, এসে আমাকে উদ্ধার করেছো। বাবা যে কার সাথে আমাকে বিয়ে দিয়েছে সেটা যদি জানতো। সেটা জানলে আমাকে মাথায় করে নাচতো। এখন কথা না বলে খেতে দাও, সারাদিন পেটে কিছু পড়েনি। কেন? যাদের উপকার করতে গিয়েছিলে তারা খেতে দেয়নি? আমি তো ভাবলাম তারাই তোমাকে খাওয়াচ্ছে, আর সাথে আরো 7 দিনের খাবার দিয়েও দিবে। এখন দেখি তুমি খালি হাতে চলে এসেছো। ঠিক আছে, খাবোই না তোমার খাবার, এত কথা শোনাতে হয়? রাগ দেখিয়ে লাভ নেই। প্রতিদিনের মতো এটা ভেবো না যে এসব বলে রাগ করে শুয়ে পড়লে আমি তোমাকে খেতে দেব। হ্যাঁ হ্যাঁ, দিতে হবে না তোমার, খাবো না তোমার ভাত আমি। বউটা বড্ড নিষ্ঠুর হয়ে গেছে, সত্যি করে আমাকে আর খেতে দিল না। না না, এখন থেকে আর এমন করা চলবে না দেখছি। আগে নিজের কাজ করে তারপর লোকের উপকার করতে যেতে হবে। কিন্তু আমি যে কারো বিপদের কথা শুনে চুপ করে বসে থাকতে পারি না। গ্রামে হঠাৎ কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, তাতে বেশ কিছু মানুষও মারা যায়। লেঠেল, এখন গিয়ে কবিরাজকে ডেকে নিয়ে আয়। সে কি চিকিৎসা দিচ্ছে তা আমি জানতে চাই। এত মানুষ কেন মারা যাচ্ছে? আমি তাকে বারবার বলেছি সবাইকে সঠিক চিকিৎসা দিতে। আমি এখনই যাচ্ছি মোড়ল মশাই। কবিরাজ মশাই, মোড়ল মশাই আপনাকে এখনই ডেকেছেন। কবিরাজ মশাই, আপনি চলে এসেছেন তাহলে? আপনি ডেকেছেন আর আমি না এসে পারি? বলুন মোড়ল মশাই, কেন ডেকেছেন আমাকে? আপনাকে আমি আগেই বলেছি গ্রামের লোকের যেন কোনো ক্ষতি না হয়। তারপরও কলেরায় কেন এত লোক মারা যাচ্ছে? চিকিৎসা না করে কি করেন আপনি? মোড়ল মশাই, আমি আমার সর্বোচ্চ দিয়েই তো চেষ্টা করে যাচ্ছি। আসলে এটা এত বেশি ছড়িয়ে গেছে যে আমি আর পেরে উঠছি না। তাছাড়া আমি তেমন বড় মাপের কোনো কবিরাজ নই। গ্রামে এখন যে অবস্থা, তাতে বড় একজন কবিরাজ দরকার, যার জ্ঞান এবং অভিজ্ঞতা অনেক বেশি।
কিন্তু এমন অসময়ে কোথায় পাবো এমন একজন কবিরাজ? আমাদের গ্রামের পাশের জঙ্গল পেরিয়ে যে মিঠাপুকুর গ্রামে গ্রাম আছে, সেই গ্রামে একজন ভালো বড় কবিরাজ আছেন। কোনোভাবে তাকে যদি এই মহামারীর খবর দেওয়া যায়, তিনি অবশ্যই আসবেন। মিঠাপুকুর? আপনি জানেন না, মিঠাপুকুর যাওয়া সহজ নয়। ওই জঙ্গল কেউ পাড়ি দিতে পারে না। হ্যাঁ, সে তো আমি জানি, কিন্তু এছাড়া আর যে কোনো উপায় নেই। বসে বসে মানুষের মৃত্যু দেখা ছাড়া আমাদের আর কিছুই করার থাকবে না। গুরুল বসই, আমাদের রবি ভাইকে একবার বলে দেখবেন। আমি জেনে বুঝে এই কথা কি করে রবিকে বলবো বল দেখে? এমনিতেই সব ঝুঁকিপূর্ণ কাজ রবিই করে, তাই বলে এমন কাজেও আমি ওকেই ডাকবো? আপনি রবিকে একবার বলে দেখেন, সে যদি রাজি হয় হবে, না হলে দরকার নেই। বেশ, তোরা যখন এত করে বলছিস, তাহলে যা, রবিকে একবার ডেকে নিয়ে আয়। কি হলো? ভাত না খেয়ে এমন শুধু এদিক ওদিক করছো কেন? চারপাশে কি শুরু হয়েছে দেখছো না? কিছুই ভালো লাগছে না। কতগুলো মানুষ সকালে মারা গেল, এসব দেখে শুনে কি আর ভালো লাগে? তোমার অত ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি তোমার মতো থাকো, আর কারোর সাথে বেশি মেলামেশা করবে না। আমিও পাড়ার লোকেদের বলে দিয়েছি, এই বাড়ির আনাচে কানাচে যেন কেউ না আসে। তোমার মনটা এমন পাথর কেন আমি বুঝি না। রবি ভাই, বাড়ি আছো? ওই এসেছে, এই ভয়ে আমি ছিলাম। তুমি একটা কথাও বলবে না, আমি বাইরে গিয়ে বলে দিচ্ছি তুমি নেই। এই যে মোড়লের লেটেল, মোড়লকে গিয়ে বলো সে বাড়িতে নেই। ও, আসলে গিয়ে দেখা করতে বলবেন ভাবি। কেন? তাকে দিয়ে এত কিসের দরকার? ওই কলেরার বিষয়ে একটু কথা বলবে। এই তো আমি আছি, চলো। তুমি আজকেও যাবে আমার কথা না শুনে? এই, আমার বইয়ের এমন পাগলামের কথা তুই আবার যেন কাউকে বলিস না, বুঝিস তো, মেয়ে মানুষ। হ্যাঁ হ্যাঁ, ওসব আমি কিছু বলবো না। রবি, তুমি এসেছো? কি হয়েছে মোড়ল মশাই, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমি বলছি, আসলে আমার চিকিৎসা তেমন আর কাজ দিচ্ছে না। একজন অভিজ্ঞ কবিরাজ দরকার, আর সেই কবিরাজ আছেন মিঠাপুকুর গ্রামে। তোমাকে গিয়ে তাকে সাথে করে নিয়ে আসতে হবে। বেশ, তো নিয়ে আসবো, এতে তো চিন্তা করার কি আছে। কিন্তু ওই জঙ্গল পাড়ি দিয়ে যেতে হবে যে, আর ওই জঙ্গলে আছে এক চোখা পেতনি। তার কাহিনী তো সব জানো নাকি? ওসব আমি দেখে নেব, আপনার ওসব নিয়ে ভাবতে হবে না। এখনই বেরিয়ে পড়ছি আমি। লেটেল, তুই শুধু আমার বউকে বলে দিস আমার ফিরতে দেরি হবে, আমি একটা কাজে বেরিয়েছি। ঠিক আছে। আরে, এতদিন পর একজন মানুষ, এতদিন পরই রাস্তায় একজন মানুষ পেয়েছি। যে করেই হোক আমার নিজেকে মুক্ত করতেই হবে। সবাই যে পেত্নির কথা বলে, সেই পেত্নি কি সত্যি এই জঙ্গলে আছে, নাকি সেটা একটা গল্প? আর যদি সত্যি সেই পেত্নি এখানে থেকে থাকে আর আমার সামনে চলে আসে, তখন আমি কি করব? ধুর, কিসব ভাবছি আমি? এসব হতেই পারে না। এসব ভেবে নিজের মনকে ভয় দেখানো যাবে না। অনেকটা হেঁটেছি, এবার ওই বড় গাছটার নিচে গিয়ে একটু বসি। ওকে একটু খাবার দিই, ঘুম থেকে উঠে নিশ্চয়ই ওর অনেক খিদে লাগবে। ঘুম থেকে উঠে খাবার পেলে তখন খুশি হয়ে যাবে, আর আমাকে সাহায্য করবে। এই যা, একটু বিশ্রাম করতে বসেছি আর অমনি ঘুমিয়ে পড়েছি। এ কি, এখানে খাবার এলো কোথা থেকে? মনে হয় আমারই মতো কেউ এই পথে যাচ্ছিল, ক্ষুধার্ত মনে করে রেখে গেছে। যাক, এবার এটা খেয়ে আবার হাঁটা শুরু করি। এই দাঁড়া, খাবারের দাম না দিয়ে কোথায় যাচ্ছিস? খাবারের দাম? কে তুমি? আর তোমাকে কেন আমি খাবারের দাম দেব? আমাকে দেখে বুঝতে পারছিস না কে আমি? আমাকে দেখে তোর ভয় লাগছে না? না, লাগছে না। আমি কাউকে দেখে ভয় পাই না। বেশ, তাহলে তো খুব ভালো। কিন্তু আমার খাবারের দাম না দিয়ে তুই তো কোথাও যেতে পারবি না। যেতে চাইলেই তোর ঘাড় আমি মটকে দেব। বেশ, তো বলো কত টাকা দিতে হবে, এখনই দিয়ে দিচ্ছি। না না, টাকা দিয়ে আমার খাবারের দাম দেওয়া যাবে না। আমার খাবারের দাম দিতে হলে তোকে আমাকে সাথে নিয়ে যেতে হবে। মানে কি বলছো এসব? তোমাকে আমার সাথে নেব কি করে? আর তুমি নিজে যেতে পারো না?
আমি নিজে যেতে পারলে তোকে বলতাম না। এখন বল, তুই কি আমাকে তোর সঙ্গে নিয়ে যাবি নাকি এখানেই প্রাণ দিবি? এই পেতনি আমার সাথে কেন যেতে চাইছে? কিন্তু ওকে না নিয়ে গেলে তো আমাকেও যেতে দেবে না। ওদিকে গ্রামে একের পর এক মানুষ মারা যাচ্ছে। কি করব আমি? আগেই পেতনিকে সাথে নিয়ে যাই, তারপর যা হয় দেখা যাবে। ঠিক আছে, চলো। ওরে বাবা রে, কি ভারী! এই, বেশি কথা বলিস না, ভুলে যাস না তোর ঘরে পেতনি বসে আছে। একটু আবোল তাবোল কথা বললে ঘাড় ভেঙে দেব। এবার আমার প্রতিশোধ নেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তোকে অনেক ধন্যবাদ, আসি আমি। ঠিক আছে। কিছুই বুঝলাম না, এই পেতনি আমার ঘাড়ে করে কেন এই গ্রামে আসলো। সে যাই হোক, আমি আগে কবিরাজের সাথে কথা বলি। একই একই করছো তুমি? আমার গলা ছাড়ো, ছাড়ো বলছি। গলা ছাড়বো? তোর চোখ না তুলে গলা ছাড়বো না। লিটল, তাড়াতাড়ি আয়, বাঁচা আমাকে। গিন্নি কি যেন হয়েছে, বের ফেলতে চাইছে আমাকে। মা, ছাড়ুন, ছাড়ুন জমিদার মশাইকে। জমিদার? ও কোনো জমিদার নয়, ও একটা কসাই। ওর মনে মায়া দয়া নেই। ওকে না মেরে কোথাও যাব না আমি। এসব আপনি কি বলছেন? জমিদার মশাই আপনাকে কত ভালোবাসে। ছাড়ুন ওনাকে। কে কোথায় আছিস? কিন্নিমাকে ছাড়া, আমি একা পারছি না। ওরে বাবা, একটু জন্য বেঁচে গিয়েছি। লিটল, গিন্নির আচরণ দেখে আমার আর বোঝার বাকি নেই যে ওর ভিতর অন্য কেউ বাস করছে। তাড়াতাড়ি গিয়ে কবিরাজকে ডেকে নিয়ে আয়। এভাবে বেশিক্ষণ ওকে আটকে রাখা যাবে না। হ্যাঁ, এখনই যাচ্ছি আমি। তুমি এত দূর থেকে নিজের জীবন বাজি রেখে এসেছো, তোমাকে আর না করে কি করে? তাছাড়া অনেক মানুষের জীবনের ব্যাপার। চলো তাহলে, দেখি আমি তোমাদের উপকার করতে পারি কিনা। আমরা আপনার কাছে তাহলে চিরদিন কৃতজ্ঞ থাকবো কবিরাজ মশাই। আর দেরি না করে আপনি এবার চলুন তাহলে। আরে কবিরাজ মশাই, কোথায় যাচ্ছেন আপনি? তাড়াতাড়ি জমিদারের বাড়িতে চলুন। জমিদার মশাই এখনই আপনাকে ডেকেছেন। গিন্নি বাজারনি কেমন করছে? হাই সৃষ্টিকর্তা, চল তাড়াতাড়ি, তুমিও চলো। জমিদার বাড়ির কাজ শেষ করে ওখান থেকে তোমার সাথে যাব। ঠিক আছে, চলুন। কবিরাজ মশাই, দেখুন আমার গিন্নি কেমন করছে। বাঁচান ওকে আপনি, ও আমাকে মারতে চাইছে। একই সর্বনাশ! এ তো আপনার গিন্নি নয় জমিদার মশাই, এর ভেতর সে এক চোখা পেতনি ভর করেছে। কি বলছেন এসব আপনি? ও কি করে এখানে এলো? ওর তো এই গ্রামে ঢুকতে পারার কথা নয়। তুমি কি তাহলে পেতনিকে সাথে নিয়ে এসেছো? এই জন্যই তুমি এই জঙ্গল পার হতে পেরেছো? হি 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 হি। হ্যাঁ, ওর সাথে এসেছি। বলেছিলাম না আমি আসবো। আমি তো এসব কিছুই জানতাম না। কি হয়েছে দয়া করে আমাকে বলুন। আমি আপনাদের কোনো ক্ষতি চাই না। আমি বলছি, আমি এই জমিদার বাড়ির সামান্য দাসী ছিলাম। জমিদার এই গ্রামের অনেকের সম্পত্তির দলিল লুকিয়ে রেখেছিল। সেটা আমি একদিন দেখে ফেলি। দেখার পর পালাতে গিয়ে ধরা পড়ে যাই। আর ওই জমিদার আমার একটা চোখ তুলে ফেলে। আমি ছটফট করতে করতে মরে যাই। আমিও ওর একটা চোখ চাই, তা না হলে আমি শান্তি পাবো না। দয়া করে আমাকে ক্ষমা করো। আমি এমন ভুল আর কোনোদিনও করব না। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করো আমাকে। না, তোর ক্ষমা হবে না। আমি তোকে ক্ষমা করব না। দেখো, কেউ একটা অপরাধ করলে সেই অপরাধের শাস্তি যদি তাকে তাই দেওয়া হয়, তাহলে তার আর তোমার মধ্যে পার্থক্য থাকবে কোথায়? তুমি ওকে ক্ষমা করো আর অন্য কিছু চাও। তোর কথা আমার মন ছুঁয়েছে। বেশ, ওকে আমি ক্ষমা করলাম, কিন্তু বিনিময়ে সবার দলিল ফিরিয়ে দিতে হবে। আমি এখনই সব দিয়ে দিচ্ছি। কবিরাজ মশাই, আমাকে আর গিন্নিকে বাঁচান। আমার আত্মা শান্তি পেয়েছে। আমার আর কোনো আফসোস থাকবে না। তুই এখানে কেন এসেছিস সেটাই শোনা হলো না। আমার গ্রামের সবাই কলেরায় মারা যাচ্ছে, তাই কবিরাজকে নিতে এসেছিলাম। এই নে ওষুধ। এই ওষুধ একবার খেলেই কলেরা সেরে যাবে। আমি চললাম, ভালো থাক তোরা। তুমিও ভালো থেকো। কবিরাজ মশাই, এই নিন সব দলিল। রবি, চলো, এই কাগজগুলো সবাইকে দিয়ে আমরা তোমার গ্রামে যাব। অন্যের জিনিস আমি কাছে রাখতে চাই না। ঠিক আছে।
রবি যে এখনো কবিরাজ মশাইকে নিয়ে ফিরে এলো না, তবে কি ওই এক চোখা পেতনি রবিকে মেরে ফেললো? মোড়ল মশাই, তো এখন এসে বলবেন না আমাদের রবির কিছুই হবে না। গ্রামের সবার দোয়া আছে ওর মাথায়। দেখবেন গ্রামের মানুষকে বাঁচাতে ও ঠিক কবিরাজ মশাইকে নিয়ে ফিরে আসবে। তাই যেন হয়। কবিরাজ আর রবি গ্রামে এসে পেতনির দেওয়া সেই ওষুধ সবাইকে দেয়। কবিরাজ মশাই, আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। যদি কৃতজ্ঞ থাকতে হয় তাহলে রবির পর থাকুন, কারণ এই ওষুধ রবির জন্য আমরা পেয়েছি। এক চোখা পেতে আমাদের এই ওষুধ দিয়েছে, সেই সাথে আমাদের গ্রামকে অভিশাপ মুক্ত করেছে রবি। শুধু তাই নয়, এখন থেকে এই জঙ্গল পেরিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার পথে আর কোনো বাধা নেই। সেই পেতনি মুক্তি পেয়েছে। রবি, তোমার মতো একজনকে পেয়ে আমরা সত্যিই ধন্য। তোমার মতো মানুষ ঘরে ঘরে জন্ম নিক, তুমি আমাদের গর্ব হয়ে থাকবে সারা জীবন। আমি এবার বাড়ি যাই মোড়ল মশাই। আমার বউটা যে কি রাগ করে আছে কে জানে। বেশ বেশ, যাও তুমি। লেটেল, তুই কবিরাজ মশাইয়ের জন্য খাবার আর থাকার ব্যবস্থা কর। আর পা টিপে টিপে ঘরে ঢুকতে হবে না চোরের মতো, বীর বীরের মতো এসো। বাহ, আজ দেখি আমার বউয়ের মুখে ফুল ফুটেছে। তোমাকে অনেক কথা শুনিয়েছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার জন্য গর্বে আমার মন ভরে যাচ্ছে আজ। হয়েছে, আর এত সুনাম করতে হবে না। এবার তোমার হাতে রান্না করা মজার খাবার দাও দেখি। তুমি সারা জীবন এমনই থেকো।